হ্যালো, হ্যাঁ চলো শুরু করি। পদার্থের গাঠনিক ধর্মের আমরা আজকে পড়ব হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। গতদিন আমরা স্থিতিস্থাপকতার পীড়ন পড়ছি, বিকৃতি পড়ছি, তারপরে হুকের সূত্রের মাধ্যমে পীড়ন বিকৃতির সম্পর্ক করছি। আর হুকের সূত্রে একটা জিনিস দেখছিলাম, মনে আছে কি তোমাদের, যে আমরা একটা কথা বলতেছিলাম, পীড়ন ডিভাইডেড বাই যদি আমরা বিকৃতি করি তাইলে একটা ধ্রুবক পেতাম না স্যার? পেতাম কি না স্যার? আচ্ছা, এই ধ্রুবকটাকে আমরা বলছিলাম কি বস্তু নির্ভর না স্যার? বস্তুর উপর নির্ভর করে পরিবর্তন হয়, এরকম কথা বলছিলাম না স্যার? হ্যাঁ, ওই তো একই কথাই তো হয়, একই কথাই তো হয়। ভিন্ন ভিন্ন বস্তুর জন্য ভিন্ন ভিন্ন হয়, বস্তুর উপর নির্ভর করে পরিবর্তন হয়, কিন্তু একই বস্তুতে সমান থাকবে। বুঝতে পারছো স্যার? একই বস্তুতে সমান থাকবে। এই ধ্রুবকটার নামই হলো কি স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক জিনিসটা শর্টকাটে কি বলতে পারি, যে পীড়ন এবং বিকৃতির অনুপাত যে ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাটিকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলতেছি। তো সংজ্ঞাটা লিখো স্যার, সংজ্ঞাটা লিখো হচ্ছে স্যার, হুকের সূত্র অনুসারে স্থিতিস্থাপক সীমার মধ্যে, হুকের সূত্র অনুসারে স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত, কোন বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত, পীড়ন ও বিকৃতির যে অনুপাত, বিকৃতির অনুপাত যে ধ্রুব সংখ্যা, পীড়ন ও বিকৃতির অনুপাত যে ধ্রুব সংখ্যা, যে ধ্রুব সংখ্যা একে ওই পদার্থের উপাদানের, একে ওই পদার্থের উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। উপাদানের, হ্যাঁ ওই বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। তাহলে এটা একটা বস্তুর উপাদানের বৈশিষ্ট্যটি কিনা স্যার? স্পেসিফিক ভাবে বললে এক এক উপাদানের, রাবারের জন্য একটা পাবো, স্টিলের জন্য একটা পাবো, তারপরে কপারের জন্য একটা পাবো, প্লাস্টিকের জন্য একটা পাবো। সো এক এক বস্তুর জন্য আমরা এক একটা, এক এক বস্তুর উপাদানের জন্য এক একটা গুণাঙ্ক পাবো। আচ্ছা, তাহলে লিখছো? তাহলে এবারে আমরা কি বলতে পারি, গুণাঙ্ক স্থিতিস্থাপক, আরেকটু এইভাবে লিখি, স্থিতিস্থাপক গুণাঙ্ক ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? গুণাঙ্ককে ইলাস্টিসিটি ই লিখতে পারি স্যার। এই দেখো কথা না, এখানে আমরা লিখব পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, এই যেটা লিখব পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি লিখব। কুইক লিখে ফেলো। তাহলে যেহেতু আমরা বলে দিলাম যে উপাদানের উপরে, আর পীড়ন বিকৃতি আমরা তিন প্রকারের পড়ছি। পীড়ন বিকৃতি তিন প্রকারের ছিল না স্যার? দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি, আয়তন পীড়ন, আয়তন বিকৃতি, তারপর আর কি আছে, আকার বা আকৃতি পীড়ন, আকৃতি বিকৃতি। তিন প্রকার পড়ছি না স্যার? মনে আছে? তাহলে তিন প্রকার থেকে আমরা এই গুণাঙ্কটা তিন রকম পাবো না স্যার? তাহলে একটু লিখে ফেলো, স্থিতিস্থাপক গুণাঙ্ক তিন প্রকার। আচ্ছা, তিন প্রকারের আগে এই তোমাদেরকে একটু লাগবে না, একক এবং মাত্রা লাগবে না স্যার? একক এবং মাত্রা লাগবে। আচ্ছা, পীড়নের একক মাত্রা মনে আছে? পীড়নের একক মাত্রা মনে আছে? পীড়নের একক ছিল নিউটন পার মিটার স্কোয়ার, মাত্রা ছিল এম এল ইনভার্স টি ইনভার্স 2। বিকৃতির একক মাত্রা আছে? নেই। তাহলে পীড়নের যেটা একক মাত্রা আর গুণাঙ্কেরও একক মাত্রা কি হবে? সেম হবে। লিখে ফেলো স্যার, এখানে লিখো যে
স্থিতিস্থাপক গুণাঙ্কের একক ও মাত্রা পীড়নের সমান। যেহেতু বিকৃতি মাত্রাহীন, বিকৃতি যেহেতু মাত্রাহীন, তাই আমরা একক ও মাত্রাকে কি বলতে পারতেছি? একক ও মাত্রা পীড়নের সমান বলতেছি। ক্লিয়ার? এবারে লিখো স্যার, স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 প্রকার। স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 প্রকার। নাম্বার 1, ইয়ং এর গুণাঙ্ক। ঠিক আছে, ইয়ং এর গুণাঙ্কটা হচ্ছে তোমার দৈর্ঘ্য বরাবর চিন্তা হয়। এরপরে আছে আয়তন গুণাঙ্ক। 3 নম্বরে আছে দৃঢ়তার গুণাঙ্ক। দৃঢ়তার গুণাঙ্ক হচ্ছে তোমার যেটা ইয়াতে হয় আর কি, হ্যাঁ। দৃঢ়তার গুণাঙ্ক হচ্ছে তোমার যেটা আমার আকৃতি বিকৃতি বা আকার বিকৃতিতে যেটা হয়, যে আকার পীড়ন আকার বিকৃতি থেকে যেটা হয় সেটা। ঠিক আছে, ইংলিশ নামগুলো একটু মনে রাখো তোমরা। ইংলিশ নাম হচ্ছে এটা ইয়ং, এই যে এভার ইয়ংস মডুলাস, আর এটার নাম হচ্ছে বাল্ক মডুলাস। আর এটাকে বলা হয় মডুলাস অফ রিজিডিটি। মডুলাস অফ রিজিডিটি, দৃঢ়তার শব্দের অর্থ হচ্ছে রিজিডিটি। মডুলাস অফ রিজিডিটি। ঠিক আছে, এইগুলোর সংজ্ঞা খুবই সহজ। ইয়ং এর গুণাঙ্ক কি? দৈর্ঘ্যপীড়ন ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি, মানে দৈর্ঘ্যপীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং এর গুণাঙ্ক বলে। আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাতকে আয়তন গুণাঙ্ক বলে। তারপরে আকৃতি বিকৃতি ও আকৃতি পীড়ন ও আকৃতি বিকৃতির অনুপাতকে দৃঢ়তার গুণাঙ্ক বলে। সেটা মনে রাখতে পারবা? ওকে, তাহলে আমাদের মনে রাখতে পারলে আমরা জাস্ট সূত্রের পোর্শনটা একটু দিব স্যার। সূত্রের প্রশ্নটা দিয়ে এইখান থেকে আমরা সামনে চলে যাব। তাহলে আসো সবার প্রথমে ইয়ং গুণাঙ্কটা আমরা একটু দেখি স্যার। ইয়ং গুণাঙ্ককে আমরা এইভাবে লিখতেছি, দেখো ইয়ং এর গুণাঙ্ক। বিজ্ঞানী ইয়ং করছিল তো, এই জন্য এটাকে ওয়াই দিয়ে প্রকাশ করতেছি স্যার। আমরা ইয়ং এর গুণাঙ্ককে ওয়াই দিয়ে প্রকাশ করি। ওয়াই ইকুয়াল হবে কি, দেখো ওয়াই ইকুয়াল ইয়ং এরটা আমরা যখন লিখব তখন কি করব, উপরে পীড়ন দিব স্যার, দৈর্ঘ্য পীড়ন। আচ্ছা লিখো, একবার বাসায় লিখো। ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে বসিয়ে দিলে এখানে আমরা কি পাবো, এফ বাই এ ডিভাইডেড বাই স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ওকে, এটা যদি করি তাহলে সুতরাং আমরা ওয়াই ইকুয়াল কি পেয়ে যাচ্ছি, এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল। এটাই হচ্ছে আমাদের ইয়ং এর গুণাঙ্কের ফর্মুলা। এফ হচ্ছে প্রযুক্ত বল, এ হলো যেই বলটা যেই ক্ষেত্রফল বরাবর পড়তেছে সেই ক্ষেত্রফলটা, প্রস্তুতদের ক্ষেত্রফল ইউজুয়ালি হয়ে থাকে। আর ক্যাপিটাল এল হচ্ছে বস্তুর আদি দৈর্ঘ্য, স্মল এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন।
লিখছো লিখছো? ওকে, ইয়ং এর গুণাঙ্ক হয়ে গেলে স্যার দুই নম্বরে আমরা লিখবো হচ্ছে আয়তন গুণাঙ্ক। দুই নম্বরে লিখবো আমরা হচ্ছে আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক এটাকে বি দ্বারা প্রকাশ করি। আমরা লিখব আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। তাহলে এখানে আমাদের কি আসবে? এফ বাই এ ডিভাইডেড বাই স্মল বি ডিভাইডেড বাই ক্যাপিটাল বি। তো করলে পরিবর্তন হওয়ার পর এটা হয়ে যাবে কি ক্যাপিটাল বি আর নিচে হবে স্মল বি। এইটাকে আচ্ছা, এটা তো বাল্ক মডুলাস বি হয়ে যাবে। এইটাকে আবার অনেক সময় এফ বাই এ কে প্রেশার লিখে ফেলে বাল্ক মডুলাসটাকে আমরা অনেক সময় এভাবেও লিখি স্যার। বাল্ক মডুলাসটাকেও প্রেশার দিয়ে পিবি স্মল বি এভাবেও লিখতে পারি। কেন স্যার? কারণ এইদিকে তাকাও, সবাই একটু এইদিকে তাকাও। আমরা এখানে এফ বাই এ কে আয়তনের ক্ষেত্রে প্রেশারও বলতে পারি স্যার, আয়তনের ক্ষেত্রে প্রেশারও বলতে পারি। সেখান থেকে বাল্ক মডুলাসকে এভাবে লেখা যায়। সো বাল্ক মডুলাসের দুইটা সূত্র লিখবো, এই দুটো লিখে ফেলো। হ্যাঁ, বি বি বুকের বি। ও না, বুক মানে বই, বহি। এই এবারে দেখো স্যার, আমরা যদি এখন আয়তনেরটার ইয়ারটাতে একটু করি, এখানে অন্য একটা রাশি আমাকে পড়তে হবে। সেটা হচ্ছে তোমার আয়তন গুণাঙ্কের উল্টা একটা রাশি আছে যেটা আমাকে জানা লাগে। তো এখানে আমরা সংনমতা বা কম্প্রেসিবিলিটি, কম্প্রেস শব্দটার সাথে যেটা আছে কম্প্রেসিবিলিটি, একটা কি পড়বো? একটা রাশি পড়বো, যে রাশিটা হচ্ছে বাল্ক মডুলাসের উল্টা রাশি বা আয়তন গুণাঙ্কের উল্টা রাশি। কম্প্রেসিবিলিটিকে সি দ্বারা বা কোনো কোনো জায়গায় কে দ্বারা প্রকাশ করে। তোমাদের বইগুলোতে কি দ্বারা প্রকাশ করছে একটু দেখি, কিছু লিখে নেই, আমরা কে দিয়ে প্রকাশ করি, সমস্যা নেই, সি দিয়ে প্রকাশ করতে পারো। 1/b। আমি আরেকবার একটু শিওর হয় আসলেই কে দ্বারা প্রকাশ করে কিনা। হ্যাঁ হ্যাঁ, কে দ্বারা প্রকাশ করতে পারবা, কে দিয়ে প্রকাশ করছে তোমাদের কিছু বইতে। সো 1/b, বাল্ক বি মানে হচ্ছে বাল্ক মডুলাস, ঠিক আছে? তাহলে কে ইকুয়াল টু বি এর ফর্মুলাগুলোকে উল্টা করে দিলেও হয়ে যায় এ স্মল বি এফ ক্যাপিটাল বি। কে ইকুয়াল আরেকটা আছে কি, কে ইকুয়াল স্মল বি ডিভাইডেড বাই পি ক্যাপিটাল বি। এই তিনটা ফর্মুলা তোমাকে বাল্ক মডুলাসের জন্য, সরি কম্প্রেসিবিলিটির জন্য মনে রাখা লাগবে, ঠিক আছে? সংনমতা ময়ে জফলা দিছি তো। আচ্ছা, কিওর মতো লাগতেছে, কিও না, এটা দন্তস্ব অনুস্বার দন্তন্য ময়ে জফলা তয়ে আকার। এই যে ইংলিশে কম্প্রেসিবিলিটি বলতেছে মানে বাল্ক মডুলাসের উল্টা রাশি, আর কোনো মানে নাই। এটা কিছু কিছু জায়গায় কাজে আসে।
এই জন্য আমাকে এই শোনো কি কি বুঝাতাম এটা এটা তো বললাম সংনমতা হচ্ছে তোমার আয়তন গুণাঙ্কের উল্টা রাশি। এই যে উল্টা রাশি করলাম, সংযমতা হচ্ছে আয়তন গুণাঙ্কের উল্টা রাশি। এটার কাজটা কি? এটার কাজ অনেক সময় হয়তো ইউজ করে, আমাদের মোটামুটি বইগুলোতে খুব বেশি ইউজ এটা দেওয়া নাই। তুমি এইভাবে চিন্তা করতে পারো, তোমাকে বুঝাই বলি। আমাদের গুণাঙ্ক আসলে কি হিসাব করতেছে? পীড়ন বা বিকৃতি হিসাব করতেছে না? পীড়ন কি করে? পীড়ন হচ্ছে তোমার বল প্রয়োগ করে তার বিপরীতে কাজ করে না? তার বিপরীতে কাজ করে। তাহলে গুণাঙ্কটা বেসিক্যালি হচ্ছে তার কতটুকু সে বাধা দিতে পারে তার একটা ব্যাপার স্যাপার না গুণাঙ্কটা? একক দৈর্ঘ্যের পরিবর্তন করতে চাইলে কতটুকু বাধা দিতে পারে, একক বিকৃতি করতে চাইলে কি পরিমাণ বাধা দিতে পারে, সেটাই তো তোমার গুণাঙ্ক, ঠিক কিনা? তাহলে বাধা দিতে পারে আমরা আয়তনের ক্ষেত্রে সেখানে কি করি? প্রেস করি, প্রেশার করি, রাইট? আমরা দেখতে পাচ্ছি যে আয়তনের ক্ষেত্রে আমরা প্রেশার করি। সো প্রেশার করি, তা সে বাধা দেয়। কে বাধা দেয়? আমার এই আয়তন গুণাঙ্ক পরিমাণ বাধা দেয়, ঠিক কিনা? তো সে বাধা দেয় প্রেস না করার জন্য। তার উল্টা রাশিটা কি হবে তাহলে? সে কম্প্রেসেবল, কতটুকু কম্প্রেস করা যায়, উল্টা রাশিটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। এবং আসলে যেহেতু বাল্ক মডুলাস এটার উল্টা, এটাকে আবার অনেক সময় ইনকম্প্রেসিবিলিটিও বলে, ঠিক আছে? বিশেষ করে ইংলিশ ইন্টারন্যাশনাল বইগুলোতে কোনো জায়গায় যদি ইনকম্প্রেসিবিলিটি কোনো প্রবলেমের মধ্যে বলে, তার মানে কিন্তু আসলে আয়তন গুণাঙ্কের কথাই বোঝাচ্ছে। কোনো বস্তুর ইনকম্প্রেসিবিলিটিটাই হচ্ছে তোমার আয়তন গুণাঙ্ক। তার মানে তাকে তুমি প্রেস করে আয়তন কমাই ফেলার জন্য চেষ্টা করতেছো, সেটাতে সে কতটুকু বাধা দিচ্ছে তার একটা পরিমাপ, ঠিক না? হ্যাঁ, আর এটা যদি ইনকম্প্রেসিবিলিটি হয় তাহলে ওটা কম্প্রেসিবিলিটি। বুঝছো ব্যাপারটা? বস্তুর একটা কোয়ালিটি আর কি, বস্তুর একটা ধর্ম, বুঝতে পারছো নাকি পারো নাই? ওকে, ভেরি গুড। এরপরে আসছে স্যার আয়তন আকৃতি গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক। এটা তোলা হয়ে গেলে দৃঢ়তার গুণাঙ্ক। এরপরে 3 নম্বরটা তুলো, দৃঢ়তার গুণাঙ্ক। এই কথা বলে না। দৃঢ়তার গুণাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো? দৃঢ়তার প্রধান গুণাঙ্ককে আমরা ইটা দ্বারা প্রকাশ করি, বা বইতে অনেক সময় এন দ্বারাও প্রকাশ করছে। তোমাদের বইতে হ্যাঁ এন দ্বারা প্রকাশ করছে, এন দিয়ে প্রকাশ করো, সমস্যা নেই। এন, এটা আমরা লিখবো আকৃতি, আকৃতি পীড়ন, মুচড় পীড়ন, কৃন্তন পীড়ন, যা খুশি বলতে পারো, ডিভাইডেড বাই ওইটারই বিকৃতি। যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাই, চল আমরা ভেঙে লিখি, এফ বাই এ ডিভাইডেড বাই থেটা। তাহলে এটা পেয়ে গেছি কি স্যার? এন ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ থেটা। এটাই হলো আমার দৃঢ়তার গুণাঙ্ক। এই গুণাঙ্কগুলোর ফর্মুলা আমাদের মুখস্থ রাখা লাগবে, আর কিছু না। এবারে আমরা এটা যদি হয়ে যায়, জাস্ট ছোট্ট ছোট দুটো টপিক আছে। একটা হচ্ছে স্থিতিস্থাপক বস্তুর মধ্যে যে স্থিতিস্থাপকতা আছে, তার কারণে এর মধ্যে একটা বিভব শক্তি সংরক্ষিত থাকে। স্প্রিংয়ে যেমন বিভব শক্তি সংরক্ষিত থাকে বলছিলাম না? আমরা বলছিলাম কি পদার্থের বস্তুর কোনো একটা বস্তুর অবস্থা বা অবস্থানের কারণে অবস্থা, এই অংশের মধ্যে তুমি কিন্তু স্থিতিস্থাপক অবস্থাও বুঝতে পারো। স্থিতিস্থাপকতার কারণে বস্তুর মধ্যে কি থাকে? শক্তি সংরক্ষিত থাকে। যদি বুঝতে যাও, কোনো একটা বন্ধুকে একটা রাবারের জিনিস ধরতে বলবা, টান দিয়ে ধরে ছেড়ে দিবা, গায়ে ব্যথা পাচ্ছে। কেন ব্যথা পাইলো? শক্তির যে সংরক্ষিত ছিল সেটা আবার গতিশক্তি হয়ে তার গায়ে আঘাত করতেছে। বুঝতে পারছো? তাহলে একটা বিভব শক্তি আছে। এখন এই বিভব শক্তিটা একটা আমাকে শিখতে হবে। সো এর পরবর্তী টপিকের হেডিং দিব আমরা স্থিতিস্থাপক বিভব শক্তি। স্থিতিস্থাপক বিভব শক্তি, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। স্থিতিস্থাপক বিভব শক্তি, হেডিং দাও।
লিখছো? স্থিতিস্থাপক বিভব শক্তি লিখবা হলো কোনো বস্তুতে বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুতে, দেখো বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুতে বিকৃতি করতে হলে বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুতে বিকৃতি করতে হলে, লিখছো? বিকৃতি করতে হলে বস্তুর অভ্যন্তরীণ বাধাদানকারী বলের বিরুদ্ধে, বস্তুর অভ্যন্তরীণ বাধাদানকারী বলের বিরুদ্ধে বস্তুর অভ্যন্তরীণ বাধাদানকারী বলের বিরুদ্ধে কিছু কাজ করতে হয়, কিছু কাজ করতে হয়, হয় বলে দাঁড়িয়ে দাও। এই কৃতকাজ বস্তুতে স্থিতিস্থাপক বিভব শক্তি রূপে জমা না লিখে সঞ্চিত লিখো। এই কৃতকাজ বস্তুতে স্থিতিস্থাপক বিভব শক্তি রূপে সঞ্চিত হয়, বাস এটাই। এই কৃতকাজ বস্তুতে স্থিতিস্থাপক বিভব শক্তি রূপে সঞ্চিত হয়। বুঝতে পারছো? তাহলে এই স্থিতিস্থাপক বিভব শক্তিটা কি? আমি এটার বিরুদ্ধে যে কাজটা করলাম, আমি এটাকে একটা রাবারকে টেনে লম্বা করলাম, হ্যাঁ, একটা লোহার রডকে এভাবে বাঁকিয়ে আকৃতি বিকৃতি করলাম, করে ছেড়ে দিলে ঠাস করে আবার ফেরত আসতেছে না স্যার? এই ব্যাপারগুলো নিয়েই আমার স্থিতিস্থাপক বিভব শক্তি। স্থিতিস্থাপক বিভব শক্তি সেটা করার সময় অবশ্যই আমাকে ওই বাচ্চারা দেখো এইটাকে ইন্টিগ্রেশন করে নিয়ে আসতে হবে, কারণ একটু আগে আমরা দেখছি, এই দেখো সবাই দেখো এফ ইকুয়াল টু কী হবে? ওয়াই থেকে নিয়ে আসি, ধরো দৈর্ঘ্যটার কথা বলতেছি, একটা রাবারকে টেনে লম্বা করতেছি, সেটার জন্য নিয়ে আসতেছি এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল বলতেছি। তাহলে এখান থেকে যদি আমরা এফ বের করি, ওয়াই এ এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এটা কি পরিবর্তনশীল বল না স্থির বল? পরিবর্তনশীল বল না? স্মল এল পরিবর্তন হলে পরিবর্তনশীল বল দ্বারা কিন্তু কাজ কীভাবে করতে হয়? ইন্টিগ্রেশন করে করতে হয়। সেই ইন্টিগ্রেশন আমরা যাচ্ছি না, ওই কাজটাই তো বিভব শক্তি হিসেবে জমা থাকে, ঠিক কিনা? তো ওগুলো আমরা সবসময়, আমি তোমাদেরকে বলছি কি, ফার্স্ট পেপার শেষে আমি সব ইন্টিগ্রেশন নিয়ে কথাবার্তা বলবো, হ্যাঁ, সবগুলো ক্যালকুলাসের প্রবলেমগুলো নিয়ে কথাবার্তা বলবো, তোমাদেরকে 2-1টা ক্লাস দিয়ে জিনিসগুলো দেখাই দিব। 2টা থেকে 3টা ক্লাস দিলে হোপফুলি সমাধান হয়ে যাবে আমাদের এটা। তো তখন তোমাদের ক্যালকুলাসের পড়ালেখাটাও হয়ে যাবে, তখন সুবিধা হবে আমাদের জন্য। এখন দেখো স্যার, তো ওইখানে আমরা ইন্টিগ্রেশন করে ক্যালকুলেশন করে সেই কৃত কাজটা কি পাবো জানো স্যার? কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু পাবো হাফ এফ ইন্টু স্মল এল, এই ভ্যালুটা পেয়ে যাব। স্মল এল কি ছিল? এফ তো আমাদের বল ছিল, স্মল এল আমাদের কি ছিল? দৈর্ঘ্যের যে পরিবর্তনটা হয়েছে সেইটা স্যার। এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগের ফলে যেই কৃত কাজ হচ্ছে স্যার। তাহলে সুতরাং আমরা দৈর্ঘ্য পীড়নে স্থিতিস্থাপক বিভব শক্তি কত পাচ্ছি স্যার? ইপি ইকুয়াল আমরা এখানে পাবো হাফ এফ এল। এই শব্দটা তোমরা একটু লিখো স্যার। আবার যদি তোমাকে এখানে বলে দে এইটার জন্যই একক আয়তনে সঞ্চিত শক্তি, অর্থাৎ যে সঞ্চিত শক্তিটা আছে
সেটাকে আমরা একক আয়তনে বের করব। একক আয়তন সঞ্চয় শক্তি যদি বের করি তাহলে এইখানে হবে হাফ ইন্টু, দেখো এফ এল ডিভাইডেড বাই ভি না ভলিউমের ভি, ভলিউমের ভিটাকে আমরা কি লিখতে পারি ভেঙে এ ইন্টু এল লিখতে পারি। কোন একটা বস্তুর আয়তনকে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু তার দৈর্ঘ্য লিখতে পারবো নাকি পারবো না? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য লিখতে পারবো। দেখো না, তোমাদের যদি কোনো একটা এরকম সিলিন্ডার আকৃতির বস্তু কিংবা এই আকৃতির বস্তু থাকে, এই যে স্যার সিলিন্ডার আকৃতির বস্তু, অথবা তোমাদের একটা যদি কি ঘন মানে ত্রিমাত্রিক ঘনবস্তু হয়, সেক্ষেত্রে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে যখন আমরা উচ্চতাটাকে গুণ করে দিই তখন আমরা আয়তন পেয়ে যাই। ভেঙে লিখলাম স্যার, লিখার পরে এফ ডিভাইডেড বাই এ, এটা এল ডিভাইডেড বাই এ, এটার তো আমরা আলাদাভাবে নাম জানি, একটা হলো পীড়ন আর একটা হলো কি বিকৃতি। ভেরি গুড। এইখান থেকে আমরা উপর থেকে নিয়ে আসছি। একক আয়তনে করতে গেলে আয়তন দিয়ে ভাগ করতে হবে মোট শক্তিকে, মোট শক্তিকে আয়তন দিয়ে ভাগ করার সাথে সাথে আমরা কি পেয়ে গেলাম? একক আয়তনের সঞ্চিত শক্তি। একক আয়তনের শক্তি কত পেলাম? হাফ ইন্টু পীড়ন গুণ বিকৃতি। এইটা কিন্তু এমসিকিউতে খুব কাজে আসে। পীড়ন বিকৃতি দিয়ে দিবে, একক আয়তন সঞ্চিত শক্তি বের করতে বলবে, তুমি ইজিলি পীড়ন বিকৃতি থেকে বের করে ফেলতে পারবা। এটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। সিকিউ তো আসতে পারে, বাট খুব বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। আর এটাও আছে, এটাও মাথায় রাখবা। বিটা আয়তন, হ্যাঁ একক আয়তনে করতে গেছি হাফ এফএল এর জায়গায় জাস্ট বি দিয়ে ভাগ করে দিছি। ক্যাপিটাল এল, হ্যাঁ নিচেরটা ক্যাপিটাল এল, স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, কারণ এটাকে এ ইন্টু এল দিয়ে ভাগ করতে পারি। এটা আমি আবার লিখে দিই স্যার, এদিকে খেয়াল করো, এফ এ স্মল এল উপরেই ছিল, নিচে ক্যাপিটাল এল। শোনো স্যার, এটা অনেক সময় এই চেহারাটাকে তোমরা এভাবেও দেখতে পারো। এফ এর মানটা যদি তুমি বসিয়ে দাও ইয়ং এর মডুলাস থেকে, কখনো কখনো এমসিকিউতে, যেমন একবার ঢাকা ভার্সিটির পরীক্ষা চলে আসছে, ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এভাবেও আসতে পারে স্যার এই চেহারাটা। তোমার এফ এর মান বসাই দিলে হয়ে যাবে। এফ ইকুয়ালটা আমরা কি পেয়েছিলাম? এফ ইকুয়ালটা আমরা পেয়েছিলাম ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, ইয়ংস মডুলাসের ফর্মুলা থেকে পাইছিলাম, ইয়ংস মডুলাসের ফর্মুলা থেকে। এটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, মান বসাই দিয়ে চেক করে দেখলে হয়ে যায়, আবার অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, করতে পারছো? হ্যাঁ হয়েছে স্যার, ভেরি গুড। এরপরে আমরা, কার কোনো প্রশ্ন আছে এইটুকুতে স্যার? কোনো প্রশ্ন আছে না? তাহলে সঞ্চয় শক্তি আমাদের শেষ। এরপরে আমাদের আরেকটা টপিক আছে, হচ্ছে কি পয়জনের অনুপাত, পয়জনস রেশিও। ঠিক আছে, হেডিং দাও, পয়জনের অনুপাত। পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত তোমরা হেডিং দাও, পয়সনস রেশিও। হ্যাঁ বিজ্ঞানী, পয়সনস মানে এটা কিন্তু আবার মনে করিও না যে কি ওই যে
এই যে এটা পয়জন, SION আছে মনে হয়, পয়জনস রেটিউ নাকি স্যার, রেশিও, ঠিক আছে না? ঠিকই লিখছিলাম, I9, হ্যাঁ পয়জন, হ্যাঁ হ্যাঁ স্পেলিংগুলো একটু চেঞ্জ থাকে আর কি। দেখো কোনো একটা বস্তুকে যদি আমি দৈর্ঘ্য বরাবর বিকৃত করি, শোনো, কোনো একটা বস্তুকে যদি আমি দৈর্ঘ্য বরাবর বিকৃত করি তাহলে ঠিক প্রস্থ বরাবর একটু বিকৃত হয়ে যায়। ঘটনাটা একটু খেয়াল করে দেখো, এদিকে একটু লক্ষ্য করো, সবাই দেখতে হবে। এই হলো আমার একটা বস্তু, এখন আমরা করলাম কি, এইটারে দৈর্ঘ্য বরাবর একটু প্রসারিত করলাম, এতে এইটা প্রস্থ বরাবর হালকা একটু কমে গেছে। তাহলে দৈর্ঘ্য বরাবর এটাকে প্রসারিত করায় প্রস্থ বরাবর যদি কমে যায়, বুঝছো, একটু সোজা কম হয়েছে, তোমরা জিনিসটা বুঝে নাও। হ্যাঁ, তো এখন আমাদের দেখো পার্শ্ব আগে ছিল কি, পার্শ্ব আগে ছিল বেশি বড়, এখন একটু ছোট হয়ে গেছে। এই ঘটনাটা কেন হয়েছে? এই ঘটনাটা হয়েছে আমি দৈর্ঘ্য বাড়ানোর কারণে। তাহলে একই সাথে দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে এবং দৈর্ঘ্য বিকৃতির সাথে করেসপন্ডিং একটা পার্শ্ব বিকৃতি হচ্ছে, ঠিক কিনা স্যার? একই সাথে দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে, তার সাথে করেসপন্ডিং একটা পার্শ্ব বিকৃতি হচ্ছে। এই দুইটাকে একসাথে করে নিয়ে এসে যখন পয়জন দেখতেছে যে দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতি সবসময় ধ্রুব থাকতেছে কোনো বস্তুর জন্য, তখন সে সেটাকে একটা অনুপাত হিসেবে ধরছে, একটা ভ্যালু হিসেবে ধরছে, সেটার নাম হচ্ছে পয়জনস রেশিও। সো সংজ্ঞা লিখো স্যার, সংজ্ঞাটা লিখো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি, একটি ধ্রুব সংখ্যা। পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের পয়জনের অনুপাত বলে। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের পয়জনের অনুপাত বলে, পয়জনের অনুপাত বলে। এটাও কিন্তু উপাদানের বৈশিষ্ট্য। ওই বস্তুর উপাদানের পয়সনের অনুপাত বলে। আবার বুঝে দিব, আমরা একটা বস্তুকে যদি দৈর্ঘ্য বরাবর বিকৃত করি তাহলে সে পার্শ্ব বরাবরও বিকৃত হয়ে যায় একই সাথে। একটা রাবারের কোনো একটা কিছুকে যদি আমরা লম্বা টেনে লম্বা করে, রাবারের একটা দণ্ডকে যদি আমরা লম্বা টান দিই তাহলে এটা দেখবে যাবে কি পাশে দিয়ে একটু ছোট হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে, ঠিক আছে? টাকার রাবার দেখিও না, তুমি যখন লম্বা করো একটু চিকন হয়ে যায় না স্যার? টাকার রাবার লম্বা করলে একটু চিকন হয়ে যায় না? এই যে ব্যাপারটা, এটাই কিন্তু আসলে এইটার যখন লক্ষ্য করছে পয়জন বলতেছে তাহলে এটা কেমন হয় একটু দেখি, সে দেখতেছে যতই লম্বা করতেছে ততই পার্শ্বটাও কিন্তু ছোট হতে থাকতেছে। সো তখন সেটাকে সে একটা অনুপাত আকারে লিখতেছে যে আমি দৈর্ঘ্য বরাবর কতটুকু বাড়ালে, মানে দৈর্ঘ্য বরাবর কতটুকু বিকৃত করলে, বিকৃত আমরা বুঝছি তো নাকি স্যার? বিকৃত মানে L/L, কতটুকু করলে পার্শ্ব বরাবর D/D কতটুকু হচ্ছে, এই দুইটা জাস্ট অনুপাত করে দিচ্ছে। দেখে সবসময় সমান পাচ্ছে, এই অনুপাতটা সবসময় কি পাচ্ছে? সমান পাচ্ছে। তখন সে বলতেছে ওইটাকে একটা ধ্রুব সংখ্যা হিসেবে দিয়ে দিবে। সো পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। সো চিত্রের মধ্যে আমরা এই বড় ইয়াটাকে বলবো, দেখো এদিকে দেখো, আদি যে ব্যাপার আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাপিটাল ডি, আর এইখানে
অবশ্যই একটা ডি এর পরিবর্তন হয়েছে, সেটাকে আমরা বলবো কি স্মল ডি। এটা হচ্ছে ডি এর পরিবর্তন, যতটুকু কমে গেছে। আর আমরা এই পুরা ব্যাপারটারে, পুরা দৈর্ঘ্যটারে বলবো ক্যাপিটাল এল, আর যেইটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে সেটার আমরা বলবো স্মল এল। বুঝতে পারছো? এখানে একটা পরিবর্তন হয়েছে, সেটাকে আমরা স্মল ডি বলতেছি। শোনো, এখন তাইলে আমরা পয়সনের অনুপাত কি পাবো? পয়সনের অনুপাত সিগমা দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? সিগমা। আপনারা সিগমা চিনেন তো? এরকম কিছু একটা হয় না স্যার? এরকম কিছু একটা লেটারে থাকে সিগমা। সিগমা ইকুয়াল টু হচ্ছে তোমার কি, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই কি পাইছি আমরা, দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, নাকি স্যার? পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি যদি আমরা করি তাহলে আমরা পয়সনের অনুপাত পেয়ে যাব। ঝটপট করে ফেলো। ঠিক আছে, তো তোমরা এখানে ইভেন এটাও লিখতে পারো, ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি, এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। অনেক সময় এইভাবে লিখে ডি ক্যাপিটাল এল, ক্যাপিটাল ডি স্মল এল, এভাবেও লিখে স্যার। ঠিক আছে, মানে আমরা লিখব স্মল এল হচ্ছে তোমার দৈর্ঘ্যের পরিবর্তন, স্মল ডি হচ্ছে তোমার পার্শ্ব পরিবর্তন, ক্যাপিটাল এল হচ্ছে তোমার আদি দৈর্ঘ্য, ক্যাপিটাল ডি হচ্ছে আদি পার্শ্ব। ঠিক আছে, তুলে নাও। স্যার কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন লিখো নিচে, এবার কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন লিখো। একটা হচ্ছে পয়সনের অনুপাতের কোনো একক নেই, বিকৃতিরই কোনো একক নেই। অনুপাতের কেমনে থাকবে? বিকৃতির অনুপাতের একক থাকবে কি স্যার? বাচ্চারা, বিকৃতির যেহেতু একক নাই তাহলে দুইটা বিকৃতির অনুপাতের কোনো একক নাই। সো পয়সনের অনুপাতের কোনো একক নেই, পয়সনের অনুপাতের একক নেই। এক নাম্বার একটা লাইন লিখো, মানে স্টার মার্ক দিয়ে লাইন লিখতে পারো, সমস্যা নাই। এরপরে আরেকটা লিখবা, পয়সন অনুপাতের মান নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট। হ্যাঁ, নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট। এটা যেমনটা আমাদের ইয়ংয়ের গুণাঙ্ক আয়তন গুণাঙ্কের জন্য সেম, নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট। উপাদানের মধ্যে ভিন্ন ভিন্ন হয় আর কি, উপাদান ভিন্ন হলে ভিন্ন হয়ে যাবে, নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট থাকে। পয়সন অনুপাত নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট। এরপরে স্যার পয়সন অনুপাতের সীমা, পয়সন অনুপাতের সীমা হচ্ছে তোমার -1 থেকে হাফ। বুঝি নাই? না, হাফের চেয়ে বেশি কখনোই আসবে না, হাফের চেয়ে বেশি কখনোই আসবে
না, এটা পরীক্ষার ফলাফল থেকে প্রাপ্ত। হ্যাঁ, সমান বা কম আসতে পারে, হাফের সমান বা কম আসতে পারে। লিখছো? এখানে একটা কিছু কিছু বইতে একটা কথা লিখেছে, ধাতুর ক্ষেত্রে ঋণাত্মক হয় না, ধাতুর ক্ষেত্রে হচ্ছে তোমার পয়জন অনুপাত কিছু কিছু বইতে লিখে আছে আর কি, 0 থেকে হাফের মাঝখানে হয় ধাতুর জন্য আর কি। হ্যাঁ, 0 থেকে হাফের মাঝখানে হয়। এই পাশে লিখি সিগমা, এটা কি হবে 0 থেকে হাফের মাঝখানে হবে, 0 থেকে বড়ই হবে, 0 তো আর হয় না, অনুপাত তো আর 0 হতে পারে না। হতে পারে, পার্শ্ব বিকৃতি হচ্ছেই না এমনও হতে পারে। আর সাধারণত বেশিরভাগ বস্তুর 0.2 হতে 0.4, এই যে 0.5 তো সর্বোচ্চ না স্যার, এর মধ্যেই থাকে। বেশিরভাগ বস্তুর এই দুনিয়াতে তো বিভিন্ন ম্যাটেরিয়াল ফিক্স, ঠিক কিনা? বিভিন্ন ম্যাটেরিয়াল নিয়ে পরীক্ষা করে দেখা গেছে কি সাধারণত এই রেঞ্জের মাঝখানে 0.2 থেকে 0.4 এর মাঝেই আছে বেশিরভাগ বস্তুর। কয়টা বাজে স্যার? 50। তাহলে ছোট্ট একটা টপিক এইখানকার, একটা মাঝখানে তোমাদের মধ্যে ছোটোখাটো একটা প্রশ্ন তুলে দিয়েছিলাম গত 2 দিন আগেই। বলছিলাম কি রাবার এবং ইস্পাতের মধ্যে বা স্টিলের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক, এরকম প্রশ্নগুলো তোমাদের করতে পারে। এরকম প্রশ্ন জবাব দেওয়ার সময় এখন চলে আসছে, ওই প্রশ্নের উত্তরটা খুঁজে আমরা আজকের ক্লাসটা শেষ করবো। এটা তুলে নাও, এটাকে তারপর তুলে নাও। তুলে নিছো? মুছতে পারবো স্যার এটা? ওকে, মুছলাম। এবারে লিখো স্যার, একটা প্রশ্ন লিখো, রাবার ও ইস্পাতের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক? রাবার এবং ইস্পাতের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক? রাবার এবং ইস্পাতের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক? উত্তর হচ্ছে ইস্পাত বেশি স্থিতিস্থাপক। আচ্ছা, তোমাদের কয়েকটা শব্দের সাথে আগে পরিচয় করাই। একটা হচ্ছে লোহা। লোহা তো কাঁচা লোহা, লোহার কিছু অ্যালয় আছে, অ্যালয় মানে সংকর। আচ্ছা, তোমরা চ্যাপ্টার 10 ক্লাস 9-10-এর কেমিস্ট্রি চ্যাপ্টার 10-এ সংকর ধাতু পড়ছো না? সংকর বস্তু, সংকর পদার্থ, হ্যাঁ, মিশ্রণ করে, ভেরি গুড। কয়েকটা ধাতু একাধিক ধাতু বা অধাতুর মিক্স করে যেটা বানানো হয় সেটা হচ্ছে সংকর ধাতু। সো লোহা, লোহা যখন লোহা থাকে সেটা হচ্ছে কাঁচা লোহা। কিন্তু
হ্যাঁ 100% লোহা আর কি। কিন্তু লোহার সাথে যখন আমরা কার্বন মিশিয়ে বিভিন্ন অনুপাতে মিশাই, কার্বন একটু বেশি মিশাতে পারি, কম মিশাতে পারি, তো তখন কিছু জিনিস পাওয়া যায়। এদের নাম আমি তোমাকে বলি। একটা হচ্ছে কাস্ট আয়রন। কি? কাস্ট আয়রন। এরপরে আছে হচ্ছে তোমার স্টিল। হ্যাঁ স্টিল, এই যে STEEL স্টিল। হ্যাঁ শুনছো না স্যার? আবুল খায়ের স্টিল, AKS, GPH স্টিল, না বিভিন্ন কোম্পানির আছে না? তো হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ইস্পাত। এদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? স্টিলের মধ্যে আমরা কি করি, লোহা কার্বন থাকে, কিন্তু হ্যাঁ স্টেনলেস স্টিলটাকে মূলত ইস্পাত বলে। বুঝতে পারছো? তো স্টেনলেস স্টিলটাকে খুব চমৎকার ইস্পাত বলে। আমি ভুলও হতে পারি, হয় শুধু স্টেনলেস স্টিল মূলত সেটা বলি SS। হ্যাঁ এটা নাম বলো না, ইস্পাত মনে হয় স্টেনলেস স্টিল ছাড়াটাকে বলে। আমি একটু ভুলতে পারি এই জায়গায়। হ্যাঁ স্টেনলেস SS বলি আর কি আমরা যেটাকে। কোনো কোনো জায়গায় দেখবে SS, ম্যাটেরিয়াল দেখবে MS। শোনো একটা হচ্ছে MS মাইল্ড স্টিল, আর একটা হলো SS স্টেনলেস স্টিল। স্টিলের মধ্যে দুই রকম আছে আর কি স্যার। এই স্টিলটাকেই আমরা ভাঙলে আসলে একটা স্টেনলেস স্টিল পাই, আর একটা মাইল্ড স্টিল পাই। মাইল্ড একটা MS, এটাকে বলে MS। এই যে আমাদের এই যে এগুলো দেখতেছো না, আমাদের যে বেঞ্চগুলো বানাইলাম এগুলো হচ্ছে MS দিয়ে বানাইছি, মাইল্ড স্টিল দিয়ে বানাইছি, মাইল্ড। আর স্টেনলেস স্টিল হচ্ছে তোমার কি মরিচাহীন বা মানে ইস্পাত এক প্রকারের স্টিল, যেখানের মধ্যে খুব সম্ভবত এটাকে এক প্রকারের হিট ট্রিটমেন্ট করলে এমন হয়। হিট ট্রিটমেন্ট করে এটাকে অনেক বেশি স্থিতিস্থাপক বানানো হয়, অনেক বেশি শক্ত বানানো হয়, যাতে এটা ব্রিটেল বা ভেঙে না যায়, ভঙ্গুর না হয়। আমাদের বাসাবাড়িতে যেগুলো করে, এটা তো মরিচা পড়তে পারে, বাসাবাড়িতে যে স্টিলগুলো আছে এগুলোকে ইস্পাত বলা হয়। ঠিক আছে? তো ওইগুলাতে তোমার এক ধরনের হিট ট্রিটমেন্ট করে আমার এখন মনে পড়লো যে এইগুলাকে আমরা ইস্পাত বলতেছি। এইবারে দেখো এইটা হচ্ছে মূলত কার্বন এবং লোহা নিয়ে ইস্পাতের মধ্যে কিংবা স্টেনলেস স্টিলের মধ্যে আরও কিছু জাতক ইউজ করা হয়, যাতে কি না হয় মরিচা না পড়ে, আবার এটাতে স্থিতিস্থাপকতা বেড়ে যায়, এরকম কিছু জিনিসপাতি ইউজ করা হয়। সো ওইগুলো আমরা একটু মাথায় রাখবো। এটা আমি মুছে দিচ্ছি স্যার, এটা খুব বেশি আমাদের দরকারি জিনিস না এখানের জন্য। আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হইল ইস্পাত জিনিসটা কি, অনেকে জিজ্ঞেস করতে পারো। এটা হচ্ছে লোহার একটা অ্যালয় বা লোহার একটা সংকর। ঠিক আছে? যেখানে বেশিরভাগই কি থাকে, লোহা থাকে। ঠিক আছে? এখন ইস্পাত এবং রাবারের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক সেটা যদি আমাকে বের করতে বলে, তাহলে আমাকে বলতে হবে ইস্পাত বেশি স্থিতিস্থাপক। কেন? কারণ একই দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি রাবারের টুকরা আর একটি ইস্পাতের টুকরা যদি আমি নিই, আবার বলি, একই দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি রাবারের টুকরা আর একটি ইস্পাতের টুকরা যদি নিই, তাহলে সমান বল প্রয়োগ, মানে আমি এখানে বল প্রয়োগ করতে চাইলে বেশি বাধা প্রদান করবে কে? রাবার বেশি বাধা প্রদান করবে নাকি ইস্পাত বেশি বাধা প্রয়োগ করবে? সো ইস্পাতের যেহেতু বাধা বেশি, তাই তার স্থিতিস্থাপকতা বেশি, তাকে তুমি বেশি বল প্রয়োগ করে স্থিতিস্থাপক করতে পারতেছো, ঠিক না? কারণ কি, রাবারকে তুমি একটা সীমা, মানে এর স্থিতিস্থাপক সীমাটা কম, তুমি কম বল প্রয়োগ করে ছিঁড়ে যাবে। আরও একটা ব্যাপার হচ্ছে, তোমার কম বল প্রয়োগ করে যে দৈর্ঘ্যটা বৃদ্ধি করতে পারবে রাবারের, ইস্পাতে কিন্তু সেটা করতে আরও বেশি বল লাগবে, তাহলে তার বাধাটা সবসময় বেশি হচ্ছে। ঠিক আছে? বা কিংবা তুমি ক্রিন্তন বা মোচড় বিকৃতি যদি করতে নাও, তখন তুমি দেখবা কি রাবারের জন্য যেটা তুমি অল্প মাত্র 2 নিউটন 3 নিউটন বল প্রয়োগ করে হয়ে যাচ্ছে, ধরো সেটা ইস্পাতের জন্য 100-150 নিউটনের বল প্রয়োগ করলে তারপরে কি করা যাচ্ছে, সেটাকে একই পরিমাণ ক্রিন্তন বিকৃতি একই থিটা পরিমাণে ঘোরানো যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারতেছি কি, একই দৈর্ঘ্য এবং একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট ইস্পাত এবং রাবারের মধ্যে ইস্পাতে বেশি বাধাদানকারী বল কি অনুভূত হয় আর কি, অভ্যন্তরীণ যে বাধাদানকারী বলটা বেশি হয়। বলো।
আমরা লোহার যত অ্যালয় আছে তার মধ্যে সবচেয়ে বেশি স্থিতিস্থাপক হচ্ছে ইস্পাত, তাই ইস্পাতকে নিয়ে তুলনা করছে। কাঁচা লোহা ইউজুয়ালি অত বেশি স্থিতিস্থাপক। নর্মাল লোহা বলতে তুমি যেটা দেখো, যে যেমন আমাদের বেঞ্চে যেটা আছে এমএস মাইল্ড স্টিল, না স্থিতিস্থাপকতার ব্যাপার হচ্ছে তোমার ওগুলো কি স্থিতিস্থাপক বস্তু কিনা আদৌ। যেমন এই এমএসকে তুমি কি স্থিতিস্থাপক দেখতেছো? না, এমএস কিন্তু স্থিতিস্থাপক না। বিল্ডিংয়ের উপরে রডকে টেন দিয়ে ছেড়ে দিও তো এটি স্থিতিস্থাপক, কিন্তু এই এমএস কিন্তু স্থিতিস্থাপক না। স্থিতিস্থাপক আছে কিন্তু খুবই কম, খুবই সীমানা কম, সীমাটাই কম। ওইটা তো হ্যাঁ, ওইটা যদি ভাঙার বিষয় না, স্থিতিস্থাপক সীমার মধ্যে তুমি তুলনা করবা। এইটা যদি স্থিতিস্থাপকতা থাকে অন্য কোনো লোহার অ্যালয়ের মধ্যে, যেমন কাস্ট আয়রন একেবারেই মনে হয় স্থিতিস্থাপকতা নাই। সো কোনো বস্তু যদি স্থিতিস্থাপকতা থাকে অল্প পরিমাণে থাকলেও আমরা ওইখানে তুলনা করার সময় দেখব যে এর একক ইয়াতে কি পরিমাণ হয়। সো সহজ ভাষায় একটা জিনিস দেখো স্যার, এবারে সামারি করি y ইকুয়াল টু আমরা কি বলছিলাম, এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল। শোনো, আমার দুইটা বস্তুতে যদি স্যার দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই হয়, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি একই হয়, এই যে দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই, তার মানে y ইজ প্রপোর্শনাল টু f বাই স্মল এল বলা যায় না স্যার? তার মানে কি দাঁড়াচ্ছে বুঝতে পারতেছো? একক এই এলও যদি আমি সেম পেতে চাই তাহলে কার ক্ষেত্রে বল বেশি দিতে হবে? ইস্পাতের ক্ষেত্রে বেশি হচ্ছে না স্যার? তাহলে ইস্পাতের তুমি অটোমেটিক কি বেশি পেয়ে যাবা? ইয়ং এর গুণাঙ্ক বেশি পেয়ে যাবা। সেই হিসাবে বলা যায় যে ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক বেশি, তুমি তাহলে এটার কি পাবো? স্থিতিস্থাপকতাও বেশি পাবো। তাইলে তোমাকে যদি কখনো উদ্দীপকে মানে এমসিকিউর উদ্দীপকে বা এমসিকিউর প্রশ্নের মধ্যে একাধিক বস্তুর ইয়ং এর গুণাঙ্ক দিয়ে যদি বলে কে বেশি স্থিতিস্থাপক, তুমি কোনটাকে বলবা? যার ইয়ং এর গুণাঙ্ক বেশি তার স্থিতিস্থাপকতা বেশি বলবা। তাহলে একটা কথা লিখে রাখো, এখানে দুইটা লাইন লিখে দিই, এই প্রশ্নের উত্তরে দুইটা লাইন লিখে দিই, আগে লিখে ফেলো। একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও দৈর্ঘ্য বিশিষ্ট দুটি বস্তুকে, না আগে লিখো না, আগে এই লাইনটা লিখো, রাবাত এবং ইস্পাতের ব্যাখ্যার মধ্যে এই লাইনটা লিখবা। একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও দৈর্ঘ্য বিশিষ্ট দুটি বস্তুকে একই পরিমাণ বিকৃত করায় তাহলে এখানে যদি আমরা বিকৃতির পরিমাণটাও একই করে দিই, এই যে স্মল এর পরিমাণটা একই করে দিই, তাহলে একই পরিমাণ বিকৃত করায় যেটিতে প্রত্যয়নী বল বেশি, প্রত্যয়নী বল মানে কি? উল্টা যে বাধাদানকারী বল করে সেটাকে, যেটিতে প্রত্যয়নী বল বেশি সৃষ্টি হয় সেটি অধিক স্থিতিস্থাপক। যেটিতে প্রত্যয়নী বল বেশি সৃষ্টি হয় সেটি বেশি স্থিতিস্থাপক। প্রত্যয়নী বল বেশি সৃষ্টি হয়, এটা মানে হচ্ছে উল্টা যে বাধাদানকারী বল করতে সেটাই হলো প্রত্যয়নী বল। আমি বল প্রয়োগ করাই বিকৃতির বিপরীতে বস্তুর অভ্যন্তরে একটা বাধাদানকারী বল হচ্ছিল না, এটার নাম হচ্ছে প্রত্যয়নী বল। নাম দিছে আর কি, আদর করে একটা সুন্দর নাম দেখছে। আমার নাম উমায়ের না হয়ে অন্য কিছু হলে কি হইতো? প্রত্যয়নী বল। আচ্ছা, ওই যে পীড়নের মধ্যে এফ ডিভাইডেড বাই এ আছে না, ওই এফটাই তো প্রত্যয়নী বল, ওই এফটাই প্রত্যয়নী বল। কি? যেটিতে প্রত্যয়নী বল বেশি সৃষ্টি হয় সেটি অধিক স্থিতিস্থাপক। ঠিক আছে? তাহলে দেখো যে ইস্পাত ও রাবারের মধ্যে
ইস্পাত ও রাবারের মধ্যে ইস্পাতের এই প্রত্যয়নী বলটি বেশি পাওয়া যায়। ইস্পাত ও রাবারের মধ্যে এই প্রত্যয়নী বলটি বেশি পাওয়া যায়, বা একটু ইস্পাত ও রাবারের মধ্যে উক্ত কন্ডিশনের বাংলা জানো কি? উক্ত শর্তে। এটা লিখো, এই কথাটা লিখো। উক্ত শর্তে মানে উপরে যে শর্ত তুমি বলে আসছো, মানে একই প্রস্তুচ্ছেদ, এটা কথাটা বারবার না লিখার জন্য বললাম আর কি। সো ইস্পাত ও রাবারের মধ্যে উক্ত শর্তে, ইস্পাত ও রাবারের মধ্যে উক্ত শর্তে কি বললাম এরপরে? এই প্রত্যয়নী বল বেশি পাওয়া যায়। ইস্পাত ও রাবারের মধ্যে উক্ত শর্তে ইস্পাতে এই প্রত্যয়নী বল বেশি পাওয়া যায়। বুঝছো আমার কথাটা? ইস্পাত ও রাবারের মধ্যে উক্ত শর্তে ইস্পাতে এই প্রত্যয়নী বল বেশি পাওয়া যায়। লিখছো? ইস্পাতে এই প্রত্যয়নী বল বেশি পাওয়া যায়, তাই ইস্পাত অধিক স্থিতিস্থাপক। লিখছো? হ্যাঁ, লাস্ট লাইনটা বলে দিই। তাই লিখছো অধিক স্থিতিস্থাপক। লিখছো? গাণিতিকভাবে এবার লিখো, গাণিতিকভাবেও দেখা যায়, এই যে গাণিতিকভাবেও দেখা যায় একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও দৈর্ঘ্যের জন্য একই বিকৃতি ঘটানো হলে y প্রপোর্শনাল টু কি চলে আসতেছে? f চলে আসতেছে না স্যার? এই যে দেখো a l l সেম সবগুলো স্যার, সব একই, তাহলে y প্রপোর্শনাল টু f হয়ে যায়। ঠিক আছে? তার মানে ঘটানো হলে y প্রপোর্শনাল টু f পাওয়া যাচ্ছে। তার মানে বল যার ক্ষেত্রে বেশি দিতে হয় তার কিউ বেশি পাওয়া যাবে, ইয়ং গুণাঙ্ক বেশি পাওয়া যাবে। দেখা যায় ইস্পাতের ইয়ং গুণাঙ্ক রাবারের ইয়ং গুণাঙ্কের অধিক হওয়ায়, রাবারের ইয়ং গুণাঙ্কের তুলনায় অধিক হওয়ায় ইস্পাত অধিক স্থিতিস্থাপক। এটা গাণিতিকভাবে লিখে দাও। এই লাইনটা লিখো, লাস্টের লাইনটা লিখতে হবে। এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসলে এভাবে লিখতে হবে স্যার। গাণিতিকভাবে দেখা যায় একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও দৈর্ঘ্যের জন্য একই বিকৃতি ঘটানো হলে y প্রপোর্শনাল টু f, তাহলে লিখবা যে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক রাবারের ইয়ং গুণাঙ্কের বেশি হওয়ায় এটি অধিক স্থিতিস্থাপক। আমরা একটা প্র্যাকটিক্যাল ব্যাখ্যা দিয়েও বলছি, গাণিতিকভাবে সূত্রের মাধ্যমে বলে দিছি। লিখছো স্যার? ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক রাবারের ইয়ং গুণাঙ্ক তুলনায় বেশি হওয়ায় ইস্পাত অধিক স্থিতিস্থাপক। বাস একটুকু লিখে দিবা। আশা করি বুঝতে পারছি। এখন থেকে মনে রাখবা, যার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি সে বেশি স্থিতিস্থাপক, তুলনা করে দেখে দিবা। স্যার আমাদের স্থিতিস্থাপকতা টপিকটার কনসেপ্ট করা শেষ। নেক্সট দিন এই কনসেপ্টের অঙ্কগুলা করব, এরপর আমরা প্রবাহী করব। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।